খাওয়া বন্ধ হয়ে গেল। এক পলক উপস্থিত সবার মুখের থেকে চোখ ঘুরিয়ে এনে উঠে পড়ল সে। আপাতত তার খাওয়ার গলা দিয়ে নামবে না। হাত ধুয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো সে। সেদিকে তাকিয়ে নিহারিকা বেগম দীর্ঘশ্বাস ফেলে ইভানকে উদ্দেশ্য করে বিরক্ত হয়ে বললেন, কথাটা মেয়েটার খাওয়া শেষ হলেই বলা যেত না? এত বড় ছেলে হয়ে গেছিস, এখনো বুঝে শুনে কথা বলতে শিখলি না? মেয়েটা অর্ধেক খাওয়া ছেড়ে উঠে গেল। বুঝে শুনেই তো বললাম। আর যার মেয়ের এই অবস্থা, তিনি মেয়ের চিন্তা না করে জমি জায়গার হিসাব নিয়ে সেই না সংসার করা শ্বশুর বাড়িতে পড়ে আছে, আর তুমি মরে যাচ্ছ তার মেয়ের চিন্তায়। ছেলের সাথে তর্কে গেলেন না নিহারিকা বেগম। এই ছেলের সাথে যত তর্ক যাবেন, উল্টো পাল্টা কথা ছাড়া এই ছেলের মুখ থেকে একটা কথাও বের হবে না। মা চুপ হয়ে যাওয়ায় ইভানও আর কথা বাড়ালো না। তবে সে যে চুপচাপ থাকার ছেলে নয়, পাশে থাকা কৌরির দিকে নজর দিল। মেয়েটা সংকোচ নিয়ে বসে প্লেটের খাবার নেড়ে যাচ্ছে, শুধু গালে তুলছে কম। কী কারণে বুঝতে অসুবিধা হলো না ইভানের। তড়িৎ উঠে কৌরির অপর পাশে সামনাসামনি চেয়ারে গিয়ে বসলো সে। ফের কালকের মতো টেবিলের কোণে ঠেকিয়ে দুহাত দুগালে চেপে কৌরিকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার ফুলকৌরি, আশেপাশে তো কোথাও দাদাভাইকে দেখছি না, তবে কেন এত ভয়ে ভয়ে সংকোচে খাবার খাচ্ছ? তবে কি তুমি মোটেও চিন্তা করো না? দাদাভাই নিচে নামলো বলে কথা, তাই বলছি বিষম লাগার আগে খাবারটা খেয়ে নাও, না হলে আজকের বিষম লাগাটা কিন্তু তুমি কিছুতে হজম করতে পারবে না। বাবা সহজে নিজের অসুস্থতার কারণে রুমের বাইরে খুব একটা আসেন না প্রয়োজন ছাড়া, তবে আজ এসেছে। ইভান ড্রয়িং রুমে দেখে এসেছে বাবা আর চাচু কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে। সেখানে ইতিমধ্যে স্বয়ং ঝামেলাকেও পাঠিয়ে দিয়েছে ইভান। এখন দাদাভাই নিচে নামবে আর বাবা সেই ঝামেলার সমাধান স্বরূপ দাদাভাইয়ের কাছে পরামর্শ চাইবে। আর দাদাভাই তার ওই জলদ গম্ভীর গলা দিয়ে পরামর্শ স্বরূপ কী বাণী ছাড়তে পারে, এটা এখানে বসে মুখস্থ বলে দিতে পারে ইভান। আর সামনে বসা এই ভীতু মেয়ে যদি সেই গলার স্বরের কথাগুলো শুনে, তাহলে বিষম কনফার্ম হতে সময় লাগবে না। কৌরির বোকা চাহনির দিকে তাকিয়ে ব্রু নাচিয়ে খাবারের প্লেটের দিকে ইশারা করলো ইভান। ফের মুখে বলল, বসে আছো কেন, জলদি খেয়ে নাও। অসহায় নজরটা প্লেটের দিকে দিল কৌরি। আজ 15 দিনে এই ছেলেটাকে সে খুব ভালো করে চিনে ফেলেছে। কারো একটা দুর্বল পয়েন্ট পেলেই হয়, সেটা নিয়ে তাকে সামনে পেলে শুরু হয়ে যাবে তাকে খ্যাপানো। এর জন্য এত বড় ছেলে বড় মার কাছে বকা কম খায় না, তবুও ইতরের মতো পিছনে লেগে থাকবে। এমন একটা ভাব, কে কি বলল বা কি বলছে এরা থোড়াই না তার যায় আসে। তবে ইভানের কথা সত্যিত করে ড্রয়িং রুমে থেকে গম্ভীর গলার শটটা আসতে খাওয়া থেমে গেল কৌরির। ইভানের মুখের দিকে চকিতে তাকাতেই দেখলো মনোযোগ দিয়ে ভদ্র সভ্য ছেলের মতো খাচ্ছে, অথচ কৌরির তাকানোটা মাথা নিচু করে বেশ বুঝতে পারলো ইভান। উপহাসের সুরে বলল, বলেছিলাম শোনোনি, এখন বিষম লাগার ভয়ে না খেয়ে বসে থাকো। সকালে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নজরে পড়ল সোফায় বসে জাহিদ সাহেবকে। পাশাপাশি সিঙ্গেল সোফায় বসে আছেন শাহেদ সাহেব। বিগত 15 দিনের বিজনেস ট্যুর সেরে গতকাল রাতে বাড়ি ফিরেছেন তিনি। আর তাদের মধ্যে মনে হয়ে মাথা নিচু করে বসে আছে দিবা। নিবানের তীক্ষ্ণ মস্তিষ্ক আর বুদ্ধিদীপ্ত নজর মুহূর্তেই বুঝে নিতে পারল এখানে কি আলাপ আলোচনা চলছে। সেদিকে মোটে গুরুত্ব দিল না নিবান। ধাপে ধাপে সিঁড়ি বেয়ে নিচে নামলো সে। বড় বড় পা ফেলে ড্রয়িং রুম পার হতে জাহিদ সাহেব ডাকলেন তাকে। নিভান, তোমার সাথে জরুরি একটা বিষয় নিয়ে কথা বলার ছিল। জরুরি বিষয়টা কি জানা সত্ত্বেও ডাক উপেক্ষা করল না নিবান। পিছে ফিরে সরাসরি জাহিদ সাহেবের মুখের দিকে তাকালো। বুঝতে পারা সত্ত্বেও গম্ভীর কণ্ঠে বলল, বলুন। জাহিদ সাহেব এবং শাহেদ সাহেব দুজনের মুখ গম্ভীর, তবে দিবার আশাবাদী মুখটা উৎসাহিত হয়ে আছে নিবানের মুখ পানে চেয়ে। সেদিকে নিজের নজর ভুলেও ফেলল না নিবান। নিজের ধীর নজর শুধু স্থির রাখলো জাহিদ সাহেবের মুখ পানে। জাহিদ সাহেব বললেন, সিয়ামের বাবা মা ফোন দিয়েছিলেন, ওনার দীপাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, কিন্তু আমার মনে হচ্ছে এত কিছু হওয়ার পর সেখানে মেয়েটা না যাওয়াই উচিত। আর দীপাও চাইছে না সিয়ামের সাথে সম্পর্ক রাখতে। ওইদিকে ওনারা অনুময় বিনিময় করছেন, ছেলে মানুষ ভুল করে ফেলেছে, তাই বলে সম্পর্ক ছেদ করার মতো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিভিন্ন কথায় অনুময় বিনিময় করে বলছেন।
ওনাদের অনুময় বিনিময় শুনে তোমার ছোট চাচু ও বলেছিলেন সবাই মিলে এক জায়গায় বসে উভয় পক্ষের কথার দ্বারা একটা সিদ্ধান্ত নিতে, সমাধান বের করতে। কি করা যায় বলো তো? এখানে আমি কি বলতে পারি? আমি মনে করছি না ওর বিষয়ে আমার সিদ্ধান্ত জানানোটা যথাযথ। সেটা আমি আগেও মনে করিনি, এখনও মনে করছি না। আর দ্বিতীয়ত, ও একটা অ্যাডাল্ট মেয়ে, বিয়ের মতামতটা ও নিজেই নিয়েছিল। আপনারা সেই মতামতের গুরুত্ব দিয়েছিলেন। এখন সেই সম্পর্কে ও সুখে নেই, ভালো নেই, বা সেই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছে না। সেটারও যথাযথ কারণ দিয়ে ওকে সিদ্ধান্ত নিতে দিন। ও যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে এবং অ্যাডাল্ট পারসন, তাই ওর সিদ্ধান্তটা আপাতত ওকেই নিতে দিন। তবে বুঝে এবং অন্যের দোষ ত্রুটিগুলোর সাথে সাথে নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে সেখানেও থাকতে চাই নাকি না। আর এখানে আমার সিদ্ধান্ত প্রকাশ করার মতো প্রয়োজন বা গুরুত্ব কোনোটাই আমি দেখছি না। দৃঢ়কণ্ঠে কথাগুলো বলে একটু থামলো নিবান, তবে নজরের নড়চড় হলো না। জাহিদ সাহেবের ভাবান্তর মুখের দিকে চেয়ে ফের বলল, আর একান্ত আপনারা ওর গার্ডিয়ান হয়ে যদি ভালো মন্দ মতামত গ্রহণ করতে চান, তবে ওর কাছে জিজ্ঞেস করে নিন সেই সিদ্ধান্ত ও খুশি মনে মেনে নেবে কি না। যদি নেয়, তবে ছোট চাচুর পরামর্শ অনুযায়ী দুই পরিবার একসাথে হয়ে দুজনের ভালো মন্দ কথা অনুযায়ী সিদ্ধান্ত নিন। এখানে আমার সিদ্ধান্তের একান্ত প্রয়োজনীয়তা নেই। জীবনটা ওদের, তাই সামনের পথটাও ওদেরকেই বেছে নিতে বলুন। বড় বড় পা ফেলে চলে গেল নিবান। সেদিকে ভারাক্রান্ত নজরে তাকিয়ে রইল দীপা। নিবান এতটা অবজ্ঞা করে তাকে, অথচ আগেও তার সাথে কম কথা হলেও এতটা অবজ্ঞা করে কথা বলতো না সে। নিবান বরাবরই প্রয়োজন ছাড়া কথা কম বলে, তাই বলে এত রুক্ষ ভাষা? কত সাবলীলভাবে কথাগুলো বলে গেল সে। তার দিকে একবারও ফিরে চেয়ে দেখার প্রয়োজন মনে করলো না। তবে কি সত্যি নিবানের ফেলে দেওয়া থুতু হয়ে গেল, যার দিকে দ্বিতীয়বার চর ফিরে তাকাতে চায় না নিবান? অথচ সেই নিবানকে নিয়েই তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার উৎপত্তি শুরু হয়। যদিও দোষ নিবানের নয়, তার জাগ্রত হওয়া ভুল সময়ের অনুভূতির। একটা বিজনেস কন্ট্রাক্ট সাইন করার জন্য জাহিদ সাহেবের সিগনেচার দরকার, কারণ জেএসজে এর চেয়ারম্যান এখনও উনি। যদিও কোম্পানির নির্দেশনায় পরিচালনা নিবানের সিদ্ধান্তে চূড়ান্ত হয়, তবুও যে কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করার আগে ডিলকৃত কোম্পানি সম্পর্কে ওনাকে বিস্তারিত জানানো এবং কন্ট্রাক্ট সাইন করার জন্য অনুমতি নেওয়া প্রযোজ্য মনে হয় নিবানের। এবারও তাই করা হলো। তবে ডিলকৃত কোম্পানি জাহিদ সাহেবের পুরানো। ওনারা জাহিদ সাহেবের সাথে আগেও ব্যবসায় লেনাদেনা করেছেন। তখন জাহিদ সাহেবের ব্যবসা নীতি ওনার সদাচরণ বেশ ভালো লেগেছিল। উনি অসুস্থ শুনে তাই সরাসরি ওনার সঙ্গে একবার দেখা করতে চান এবং কথাও বলতে চান। বিকালের সময়টাতে ওনাদের বাড়িতে আসার ইনভাইটেশন দিল নিবান। সেটা বাড়িতে জানিয়েও দিল। বিকাল গড়াতে হাজির হলেন ওনারা। ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করা হলো বাড়ির অন্দরে নয়, বিভিন্ন ফুলে আচ্ছাদিত সাজানো গার্ডেন এরিয়াতে। গোল চেয়ার টেবিলে বসার আয়োজন হলো। চা নাস্তা সহ বিভিন্ন খাবারে টেবিল ভরে উঠল। মুখোমুখি বসে দুপক্ষ কথাতে মশগুল। কোম্পানির বিভিন্ন কার্যক্রম এবং নিজেদের ব্যক্তিগত কথাও চলল সেখানে। তবে চারজন ব্যক্তির মধ্যে একজনের মুগ্ধ নজর গার্ডেন এরিয়ার অপর পাশে, যেখানে দুটো মেয়ে দাঁড়িয়ে কথা বলছে। তার মধ্যে কালো সাধারণ একটা প্লাজো পরা, সাথে কালো মিশালো সাধারণ চেকের জামার সঙ্গে সুন্দর করে গায়ে মাথায় কালো ওড়না জড়ানো মেয়েটার সৌন্দর্যে বিভোর হলো সে। বিকালের মনোমুগ্ধকর সৌন্দর্য যেন ফিকে পড়েছে মেয়েটার ওই সৌন্দর্যে। কালো ড্রেস আপে গোলগাল ফর্সা মুখটা নজর করেছে বেশি, সাথে মেয়েটার মাথার ওড়না বেদ করে কোমর ছাড়া হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো। এই আধুনিক শহরের মেয়েদের কৃত্রিম সজ্জা চেহারা দেখতে দেখতে হঠাৎই এরকম সাদা মাটা সৌন্দর্য দেখে নজর মুগ্ধ হতে বাধ্য হলো ছেলেটা। তীক্ষ্ণ নজরে নিজের মুখোমুখি বসা ছেলেটাকে লক্ষ্য করলো নিবান। ছেলেটার মুগ্ধ নিষ্পলক নজরও তার এড়োলো না। ছেলেটা তাদের কোম্পানির সাথে ডিলকৃত কোম্পানির কর্ণধার নৌশাদ চৌধুরীর ছেলে বিহান চৌধুরী। তবে ছেলেটা তার পিছনে এরকম নিষ্পলক নজরে তাকিয়ে কি দেখছে? ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরতে নিজেও কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে পুনরায় সোজা নজর ফেলল বিহানের সুদর্শন মুখের দিকে। গলা জোরে সোরে ঝাড়ল নিবান। গলার স্বরের তীক্ষ্ণতায় হুঁশ ফিরল বিহানের। মনে মনে লজ্জিত হয়ে নড়ে চড়ে বসল সে, তবে চেহারায় সেটা প্রকাশ করতে দিল না। তবে নিবানের তীক্ষ্ণ নজরটা ঠিকই অনুধাবন করল।
পায়ের ওপর পা তুলে চেয়ারে গা ছেড়ে দিয়ে আয়েশি ভঙ্গিতে বসার ভঙ্গিমা চেঞ্জ করে সামনে বসা মানুষের দিকে ঝুঁকে বসলো সে। গম্ভীর কণ্ঠের তীক্ষ্ণতা বজায় রেখেই বলল, ব্যবসার নীতি কি জানেন? সততা। আর সততার নীতি কি জানেন? চরিত্র। আর চরিত্রের নীতি হলো ব্যক্তিত্ব। আর একজন পুরুষ মানুষের ব্যক্তিত্ব ঠিক না থাকলে তাকে সুপুরুষ বলা যায় না। আর একজন ব্যক্তিত্বহীন পুরুষ না ব্যবসায়ের কর্ণধার হতে পারে, আর না সেই পুরুষটা কোনো স্পেশাল নারীর কাম্য। লজ্জায় কান মাথা গরম হয়ে গেল বিহানের। মুখের বহির্ভাগ ধারণ করলো রক্তিম। সামনে বসা অতি চতুর লোকটা যে তাকে বেশ লক্ষ্য করেছে বুঝতে পারলো বিহান। যদিও অল্প বয়সে নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর চতুরতা দিয়ে বাবার ব্যবসায় বেশ খ্যাতি অর্জন করেছে লোকটা, এটা জানা সত্ত্বেও তারই সামনে বসে লজ্জাজনক কাজটা করে ফেললো কি করে বুঝতে পারলো না বিহান। তবে সত্যি বলতে মেয়েটার সাদামাটা সৌন্দর্য তাকে বিমোহিত করেছে বিদায় কার সামনে বসে আছে অনুধাবন ছিল না। ফের নিবানের তীক্ষ্ণ বাক্যে বিহানের মুখাবয়ব কঠিন হয়ে এলো। আমার বাড়ির প্রতিটি নারী স্পেশাল। আমরা আশা রাখি এই বাড়িতে যত অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে আমাদের বাড়ির নারীদের নজরে পড়তেই তারা নজর নিচু করে নেবে। আমরা বরাবরই এমনই মানুষের সাথে সম্পর্ক তৈরি করে আসছি। ব্যবসায়িক ক্ষেত্রেও এই নীতি শিরোধার্য মানা হয়। সো বি কেয়ারফুল মিস্টার বিহান। যেদিকে ভুলে নজর দিয়ে ফেলেছেন সেই দিকে যেন আর ভুলেও নজর না যায়, মনের ভুলেও না। কাচের দেয়াল বেষ্টিত সৌন্দর্য বর্ধনে সজ্জিত গচ্ছিত নিজ অফিস কক্ষের চেয়ারে বসে আছে নিবান। রুমটা শুধুই তার জন্য স্পেশাল। জাহেদ সাহেব এবং শাহেদ সাহেব অফিসে আসলে তাদের জন্য স্পেশাল নিজ নিজ অফিস কক্ষ রয়েছে। যে যার মতো করে নিজেদের অফিস কক্ষটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে। শীততাপ নিয়ন্ত্রণ রুমটার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে সে। ইদানিং চোখ বন্ধ করলে সেই কন্দরত চোখ জোড়ার সাথে সাথে আরও একটি দৃশ্য বদ্ধ নজরে বেশি বেড়ায় তার। সেদিকে বিকালের সে ফিকে পড়া সূর্যের আলোতে কালো পোশাকে আবৃত এক মায়া হরিণীর গোলগাল কমল লাবণ্যময়ী মুখশ্রী কি অদ্ভুত, যে কারণে বিহানকে সে ঠান্ডা গলায় শাসালো। সে একই নজরে সেও তো দেখেছে মেয়েটাকে, তবে তাকে শাসাবে কে? আর মেয়েটা তো তারও কেউ নয়, তবে কেনই বা বিহানকে শাসালো সে? বিহানের মতো সে মায়া হরিণীকে মুগ্ধ চোখে দেখার জন্য তারও কি শাসন প্রাপ্য নয়? হবে না কেন? একে অপরাধে অপরাধী দুজন, তবে কেন একজন শাসিত হবে? কিন্তু ভিতরটা কেন বলছে ভিন্ন কথা। বিহান তো খারাপ নজরে মেয়েটাকে দেখেনি, তবে কেন সেই মুগ্ধ নজরে তাকানোটা ঠিকঠাক লাগেনি তার। শান্ত থাকতে চেয়েও মানতে পারেনি সে। হঠাৎ কি শুরু হলো এগুলো তার সাথে? কি আসবো? কোনো সাড়া এলো না ভেতর থেকে। কপাল কুঞ্চিত হলো তিনয়ের। এত কি ভাবনাতে ডুবে আছে ছেলেটা যে তার ডাকটা অবধি কান পর্যন্ত পৌঁছালো না। নিবান এত মনোযোগী হয়ে কি ভাবনায় ডুবে আছে? আশ্চর্য। এই নিবান, আসবো? চকিত হলো নিবান। চোখ খুলে সোজা হয়ে বসলো চেয়ারে। তোকে বারবার কেন উজ্জ করে বলতে হয় আমার কেবিনে আসার জন্য তোর অনুমতির প্রয়োজন নেই? অফিসিয়াল রুলস বলে কথা, সেটা তো আর অগ্রাহ্য করা যায় না। রুলস তো সবার জন্য সমান, তাই না? সেই অফিসের কোনো স্টাফ নোস তুই, আর না কোনো কোম্পানির কন্ট্রাক্ট ডিলার। আমার কাছের মানুষগুলোর আমার কাছে আসার জন্য কখনো তাদের অনুমতির প্রয়োজন নেই। তাই এমন কোন কাজের মানুষের সাথে কথা বলছিলি যে আমার ডাকটা পর্যন্ত নিবান আফসাব আহমেদের সেই ভাবনা ভেদ করে তার কর্ণদয়ে অবধি পৌঁছালো না? দুষ্টু হেসে কৌতুক গলায় কথাটা বলে চেয়ারে গা এলিয়ে দিয়ে নিবানের মুখের দিকে উত্তরের আশা তাকিয়ে রইল তিনয়। যদিও অপরপক্ষের ছেলেটার থেকে উত্তর পাবে এ সেটা রাখে না সে। তিনয়ের ভাবার মতো সত্যি উত্তর দিল না নিবান, বরং অফিসের পিয়নকে ডেকে কফির অর্ডার করলো। পিয়ন চলে যেতে তিনয়কে উদ্দেশ্য করে বলল, হঠাৎ আমার অফিসে? সহজে তো পা পড়ে না এখানে। কি জন্য এসেছিস? তিনয় জানতো উত্তর পাবে না, তাই সেদিকেও সেও আর এগোলো না। তবে নিবানের বলা কথাগুলো কানে যেতে চেয়ারের হেডে মাথা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তন্ময়ীর বিয়ে ঠিক হয়েছে, সেটাই বলতে আসলাম তোকে। হঠাৎ? অনার্সটা তো কমপ্লিট করতে দে, তারপর না হয় ওর বিয়ে দেওয়ার কথা ভাবিস। জানিস তো আম্মা আমাদের দুই ভাই বোনের অভিভাবক সম্বল, সব কিছু। হয়তো প্রতিটি সন্তানের ক্ষেত্রে মায়ের অবদান অতুলনীয়, তবে বাবা মারা যাওয়ার পর সেই মা বাবা মায়ের দুজনই অবদান রেখেছে বর্ণনাহীন। নিজে চোখে দেখে এসেছি তো।
বাবা মারা যাওয়ার পর আমাদের দুই ভাই বোনকে আঁকড়ে কীভাবে বেঁচে আছেন আম্মা। আমাদের সব দিকের যথাযথ খেয়াল রেখে প্রয়োজনে অপ্রয়োজনে সকল আশা আকাঙ্ক্ষা মিটে কী করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন, মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। সেই মায়ের সিদ্ধান্ত কখনো অমান্য করার চেষ্টা করেনি, তন্ময়ীও কখনো করেনি। হঠাৎ বিয়ের এই সিদ্ধান্তে ওর একটু মন খারাপ হলেও মায়ের সিদ্ধান্তে অমত পোষণ করেনি। তন্ময়ীকে আমি ঠিক কীরূপ ভালোবাসি সেটা তুইও জানিস। আমিও তোর মতো চেয়েছিলাম আর ভেবেছিলামও এত তাড়াতাড়ি ওকে পর করে দেব না। তবে মা যখন চাইছেন আমিও না করব কি করে বল। যদিও আমি না করেছিলাম, আম্মাকে বললাম এত তাড়াহুড়োর কি দরকার, পড়াশোনাটা আপাতত কমপ্লিট করে নিক, তারপর না হয় ওর বিয়ের কথা ভেবে দেখা যাবে। মা আমার কথাতে রাজি হইতে চাইছে না, বলছে ভালো পাত্র হাত ছাড়া করা ঠিক হবে না। আর এখনকার যুগে খুঁজে খুঁজে যোগ্য পাত্র মেলাও বাহার। তা বাদেও মেয়েদের বয়স হয়ে গেলে সঠিক পাত্র পাওয়া মুশকিল হয়ে যায়। সঠিক বয়সে মেয়েদের বিয়ে দেওয়া উচিত। এই কত শত কথা মায়েদের ভাবনা বুঝিসই তো। আর ছেলেদের ডিটেলস সম্পর্কে খোঁজ খবর নিলাম, সব দিক থেকে ভালোই তো মনে হলো। আন্টি যখন ভালো ভেবেছেন তবে নিশ্চয়ই চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। আর তন্ময়ী অ্যাডাল্ট, ও যখন মতামত দিয়েছে তবে আর না করার কি আছে। যদিও খোঁজখবর নিয়েছিস তবুও আরও একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপর বিয়ের মতো সিদ্ধান্তে যাবার চিন্তাভাবনা করিস। এটা কিন্তু শুধু একটা মেয়ের ভবিষ্যতের চিন্তা নয়, তোর আমার এক একটা জান কলিজার ভবিষ্যৎ। সেখানে ওরা ভালো থাকলেই তবেই আমাদের শান্তি। ত্রিনয় কথা বলল না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফের চেয়ারে এলানো মাথাটা আরও শক্ত করে চেয়ারে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। ওই শান্তশিষ্ট মায়াবী মিষ্টি চেহারার আদরের বোনটাকে তার পর করে দিতে হবে ভাবতে ক্ষণে ক্ষণে বুকের ভেতরটা চড়াত করে উঠছে তার। বাবা ছিল না বিদায় ছোট থেকে ওই বোনটাকে যে খুব যত্নে আগলে মানুষ করেছে সে। এই ত্রিন, ছেলেটার মন খারাপ হলে নিবানের সঙ্গ খোঁজে। আজ হয়তো সেই সঙ্গটাও মন খারাপটাকে বিতাড়িত করতে পারছে না, সেটা বুঝে তিনয়কেই ডাকতে চোখ মেলালো সে। তন্ময়ীর জন্য যে ছেলে দেখা হয়েছে তার সম্পর্কে এবং তার ফ্যামিলি সম্পর্কে ডিটেলসে জানতে কথা বাড়ালো নিবান। কথার মধ্যে থাকলে হয়তো ছেলেটার মন খারাপটা দীর্ঘ হবে না, সেটা ভেবেই মূলত কথা বাড়ালো নিবান। এক পর্যায়ে কফি নিয়ে এলো পিয়ন। কফিটা পান করতে করতে দুই বন্ধুর কথা আরও জমে উঠল। বেডে হেলান দিয়ে খুব মনোযোগ সহকারে বই পড়ছেন জাহিদ সাহেব। বই পড়ার অভ্যাসটা ওনার আগে খুব বেশি একটা ছিল না বলতে গেলে। ব্যবসায়ী কাজের জন্য পড়ার সময়ই পেতেন না। অসুস্থ হওয়ার পর থেকে এই পড়ার অভ্যাসটা হয়েছে ওনার। এখন সারাদিন নামাজ কালাম তসবিহ তাহলিল ছাড়া সারাদিনের সঙ্গী হলো বই। আসরের নামাজটা পড়ে বিকালের চা নাস্তা নিয়ে স্বামীর খেদমতে হাজির হলেন নিহারিকা বেগম। নিহারিকা বেগমের উপস্থিতি বুঝতে পেরে বইটা হাত থেকে বেডের এক পাশে রাখলেন জাহিদ সাহেব। যত প্রয়োজনীয় কাজ আর গুরুত্বপূর্ণ বিষয় হোক, এই নারীটাকে তিনি কেন জানি উপেক্ষা করতে পারেন না। কত বছরের সংসার ওনাদের, অথচ যতবার স্ত্রী নামক নারীটার পথচারণ এই রুমে পড়ে তিনি সব উপেক্ষা করে নারীটাতেই মন দেন। নিন আপনার চা। চায়ের কাপটা হাতে নিলেন জাহিদ সাহেব। চায়ের কাপে চুমুক দেওয়ার আগে জিজ্ঞেস করলেন, আজ এক কাপ চা, তোমারটা কোথায়? দুপুরের খাবারটা আজ অসময়ে খাওয়া হয়েছে, তাই চাটা আর এই সময় খেতে ইচ্ছে করলো না। কথা বাড়ালেন না জাহিদ সাহেব। চায়ের কাপে ছোট ছোট চুমুর দিতে থাকলেন, সাথে এক টুকটু বিস্কিটও নিলেন। সে এদিকে কিছু সময় নীরবে তাকিয়ে থেকে কথা পারলেন, বললেন, মেয়েটার 2 মাস বাদে ফাইনাল পরীক্ষা, কলেজে যাওয়ার একটা ব্যবস্থা করা উচিত নয় কি? কার কথা বলছো, কৌরির? জাহিদ সাহেব ভাবান্বিত হলেন। সময় নিয়ে কিছু সময় ভাবলো, ফের বললেন, ব্যবস্থা তো করা উচিত, তবে এই পরীক্ষায় 2 মাস আগে কলেজ কর্তৃপক্ষ কেন বহিরাগত স্টুডেন্ট এলাও করবে কি না, এটাও চিন্তার বিষয়। ফের জাহিদ সাহেব কিছু ভাবলেন, বললেন, তবে আমি দেখছি রাতে শাহিদ বাড়িতে আসলে আমার সাথে একবার জরুরিভাবে দেখা করতে বলো তাকে। ঠিক আছে। সম্মতি জানিয়ে ফের নিহারিকা বেগম বললেন,